শুরুতে জানিয়ে দেব, গাজায় যুদ্ধবিরতির দাবিতে উত্তাল ইসরায়েল, নেতানিয়াহুর বাসভবনে আগুন। জানিয়ে দেব, লোহিত সাগরে জাহাজ লক্ষ্য করে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা। এরপরে রয়েছে পরমাণু শক্তি শান্তিপূর্ণ ব্যবহারের ক্ষেত্রে ইরানের অবিচ্ছেদ্য অধিকার নিশ্চিত হল। সর্বশেষ জানিয়ে দেব, পশ্চিমাদের উপর প্রতিশোধ নেওয়ার কোনো আগ্রহ নেই জানিয়েছে লাভরভ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। গাজায় যুদ্ধবিরতির দাবিতে উত্তাল ইসরায়েল, নেতানিয়াহুর বাসভবনে আগুন। গাজায় যুদ্ধ বন্ধ এবং হামাসের হাতে আটক জিম্মিদের ফিরিয়ে আনার দাবিতে জেরুজালেমে ব্যাপক বিক্ষোভ শুরু হয়েছে। প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর বাসভবনের কাছে আগুন জ্বালিয়ে প্রতিবাদ করছেন বন্দীদের পরিবার এবং তাদের সমর্থকরা। বিস্তারিত জানাচ্ছেন আমাদের সংবাদদাতারা। ইসরায়েল আবারও জোরালো হয়েছে যুদ্ধবিরোধী বিক্ষোভ। আজ সকাল থেকে জেরুজালেমে শুরু হয়েছে এই প্রতিবাদ, যা আগামী শনিবার পর্যন্ত চলবে বলে ঘোষণা দিয়েছে আয়োজকরা। ইসরায়েলের পাবলিক ব্রডকাস্টিং কর্পোরেশনের খবর অনুযায়ী এই বিক্ষোভকে বিশৃঙ্খলা দিবস হিসেবে আখ্যায়িত করা হয়েছে। বিক্ষোভের কেন্দ্রবিন্দু ছিল প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর বাসভবন। সেখানে বিক্ষোভকারীরা তাঁবু স্থাপন করে এবং আবর্জনা ফেলার কন্টেইনারে আগুন লাগিয়ে আগুনের বলয় তৈরি করেছে। এতে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন থেকে মাত্র 100 মিটার দূরে আগুন ছড়িয়ে পড়ে। বিক্ষোভকারীদের মূল দাবি দুটি: গাজায় অবিলম্বে যুদ্ধবিরতি এবং হামাসের হাতে আটক জিম্মিদের ফিরিয়ে আনা, যার জন্য একটি চুক্তি সম্পাদন করা। এই আন্দোলনে সংহতি প্রকাশ করে তেল আভিভের বেশ কয়েকটি প্রথম সারির প্রযুক্তি সংস্থা যেমন মানডে, উইক্স এবং ফাইবার এবং তাদের কর্মীদের বিক্ষোভে যোগ দেওয়ার অনুমতি দিয়েছে। এমনকি বিক্ষোভস্থলে পৌঁছানোর জন্য তেল আভিভে শারোনা কমপ্লেক্স থেকে বিশেষ বাসেরও ব্যবস্থা করা হয়েছে। বেশ কিছু বড় বিনিয়োগ তহবিলও এই উদ্যোগে যোগ দিয়েছেন। বিক্ষোভের তীব্রতা বাড়তে থাকে। জেরুজালেমের প্রবেশদ্বার এবং প্রধান মহাসড়কগুলোতে নিরাপত্তা বাহিনীর উপস্থিতি বাড়ানো হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছেন। আয়োজকরা জানিয়েছেন, শনিবার সন্ধ্যায় তেল আভিভে প্যারিস স্কয়ারে একটি কেন্দ্রীয় সমাবেশের মাধ্যমে এই কর্মসূচির সমাপ্তি ঘটবে। এদিকে লোহিত সাগরে জাহাজ লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করছে হুথি বিদ্রোহী গোষ্ঠী। ইয়েমেনে হুথি বিদ্রোহীরা লোহিত সাগরের একটি ট্যাঙ্কারে ক্ষেপণাস্ত্র হামলা চালানোর দাবি করছে। ইসরায়েলি হামলায় তাদের প্রধানমন্ত্রী নিহত হওয়ার কয়েকদিন পর তারা এই হামলা চালিয়েছে। সানা থেকে বার্তা সংস্থা এএফপি এই খবর জানিয়েছেন। জুলাই মাসে দুটি ট্যাঙ্কার ডুবিয়ে দেওয়া ইরান সমর্থিত হুথি বিদ্রোহীরা দাবি করেছে যে তারা লাইবেরিয়ার পতাকাবাহী স্কারলেট রেকে লক্ষ্য করে সরাসরি আঘাত এনেছে। রবিবার যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশনস জানিয়েছে আক্রমণটি লক্ষ্যবস্তুতে পৌঁছতে পারেনি। সামুদ্রিক নিরাপত্তা সংস্থা আমব্রে জানিয়েছে জাহাজটি ইসরায়েলের মালিকানাধীন। অঞ্চলটি পর্যবেক্ষণকারী ইউকেএমটিএ জানিয়েছে জাহাজের ক্রুরা তাদের জাহাজের খুব কাছে একটি বিকট শব্দ শুনতে পায়। তারা আরও জানায় জাহাজের সকল ক্রু নিরাপদে আছেন এবং তারা জাহাজটি আবারও যাত্রা অব্যাহত রেখেছে। হুতিরা নিশ্চিত করেছে তাদের প্রধানমন্ত্রী আহমেদ গালেব নাসের আল রাহাই এবং অন্যান্য কর্মকর্তারা বৃহস্পতিবার ইসরায়েলি বিমান হামলায় নিহত হয়েছেন। রবিবার হুতিরা ইয়েমেনের রাজধানী সানায় জাতিসংঘ কার্যালয়ে হামলা চালিয়ে কমপক্ষে 11 জন কর্মীকে আটক করেছেন। জাতিসংঘের মহাসচিব অ্যান্টোনিও গুতেরেসে তাদেরকে অবিলম্বে নিঃশর্ত মুক্তি দেওয়ার আহ্বান জানিয়েছেন। জাতিসংঘে ইয়েমেনের দূত হ্যান্স গ্রুডবার্গ নিশ্চিত করেছেন যে হুথি বিদ্রোহীরা 23 জন জাতিসংঘ কর্মীকে আটক করেছে। এদের মধ্যে কেউ কেউ 2021 ও 23 সালে আটক হয়েছেন। হুথিরা দাবি করছে 2024 সালের জুন মাসে গ্রেফতারের মধ্যে একটি আমেরিকান ইসরায়েলি গুপ্তচর নেটওয়ার্ক অন্তর্ভুক্ত ছিল, যা মানবিক সংস্থাগুলোর আড়ালে কাজ করছিল। জাতিসংঘ এই অভিযোগগুলোকে প্রত্যাখ্যান করেছেন। এদিকে নিশ্চিত হলো পরমাণু শক্তির শান্তিপূর্ণ ব্যবহারের ক্ষেত্রে ইরানের অবিচ্ছেদ্য অধিকার। ইরানের পররাষ্ট্রমন্ত্রী এবং আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার মহাপরিচালক ইরান এবং আইএই এর মধ্যে সহযোগিতা পুনরায় শুরু করার জন্য একটি চুক্তি স্বাক্ষর করেছেন। আজ সকালে মিশরের রাজধানী কায়রোতে পৌঁছে ইরানের পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাগচি প্রথমে মিশরের পররাষ্ট্রমন্ত্রী এবং আইএই এর মহাপরিচালক রাফায়েল গ্রোসির সঙ্গে একটি ত্রিপক্ষীয় বৈঠক করেন। রাফায়েল গ্রোসির সাথে 2 ঘণ্টাব্যাপী রুদ্ধদ্বার এই বৈঠকের পর ইউনিয়ন প্যালেসে গিয়ে মিশরের প্রেসিডেন্টের সঙ্গে কথা বলেন।
পার্স টুডে আরও জানিয়েছে, মিশরের পররাষ্ট্রমন্ত্রী বদর আবদেল আতির উপস্থিতিতে ওই বৈঠকের পর আরাগচি এবং গ্রোসি আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার সাথে ইরানের সহযোগিতা পুনরায় শুরু করার জন্য একটি চুক্তি স্বাক্ষর করেন। ইসলামী প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী, মিশরের পররাষ্ট্রমন্ত্রী বদর আবদেল আতি এবং আইএই এর মহাপরিচালক রাফায়েল গ্রোসির সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে ইরান ও আইএই এর মধ্যে আলোচনার প্রক্রিয়ার কথা উল্লেখ করেছেন। আজ আমি এবং আইএই এর মহাপরিচালক ইরানের আণবিক শক্তি সংস্থার স্থাপনার বিরুদ্ধে অবৈধ পদক্ষেপের ফলে উদ্ভূত পরিস্থিতির আলোকে ইরানের সুরক্ষামূলক বাধ্যবাধকতাগুলো কিভাবে বাস্তবায়ন করা যায় সে সম্পর্কে সমঝোতা চূড়ান্ত করার জন্য আলোচনা করেছি এবং আমরা এটি চূড়ান্ত করতে সফল হয়েছি। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, সুরক্ষামূলক ব্যবস্থা বাস্তবায়নের জন্য সম্মত বাস্তব পদক্ষেপগুলো ইরানের সংসদ মজলিসে শুরায়ে ইসলামী আইনের সাথে সম্পূর্ণ সামঞ্জস্যপূর্ণ। তারা ইরানের উদ্বেগগুলো সমাধান করা এবং অব্যাহত সহযোগিতার জন্য একটি কাঠামো প্রদান করেছেন। পারমাণবিক শক্তির শান্তিপূর্ণ ব্যবহারের জন্য আমাদের অবিচ্ছেদ্য অধিকার নিশ্চিত করার পাশাপাশি একটি সম্মত কাঠামোর অধীনে সংস্থা সহযোগিতা বজায় রাখা হবে। এই চুক্তি সহযোগিতার জন্য একটি ব্যবহারিক প্রক্রিয়া প্রতিষ্ঠা করে যা ইরানের ব্যতিক্রমী নিরাপত্তা পরিস্থিতি এবং সংস্থার প্রযুক্তিগত প্রয়োজনীয়তা উভয়কেই প্রতিফলিত করে। এদিকে পশ্চিমাদের উপর প্রতিশোধ নেওয়ার কোনো আগ্রহ নেই বলছেন ল্যাভরভ। মস্কোতে ইরানের রাষ্ট্রদূত কাজেম জালালি বলেছেন, যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে তারই ভিত্তিতে শীঘ্রই ইরানে রাশিয়ার গ্যাস রপ্তানি করা হবে। পার্স টুডে জানিয়েছে, বেশিরভাগ চুক্তি এবং অবকাঠামো তৈরি করা হয়েছে এবং গ্যাসের দাম সম্পর্কে কেবল সমঝোতা প্রয়োজন। আমরা যদি এই সমঝোতায় পৌঁছাই তাহলে আমরা আশা করি রাশিয়ার গ্যাস শীঘ্রই ইরানে প্রবেশ করবে এবং শীতকালে গ্যাস ভারসাম্যহীনতার সমস্যা, বিশেষ করে পেট্রোকেমিক্যাল শিল্পের জন্য সমাধান হবে। এক বিবৃতিতে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, পশ্চিমা দেশগুলোর উপর প্রতিশোধ নেওয়ার কোনো পরিকল্পনা বা আগ্রহ তার দেশের নেই। সেই সঙ্গে তিনি জোর দিয়ে বলেছেন, রাজনৈতিক চাপের কারণে আমাদের রাশিয়ার সম্পর্ক ছিন্নকারী সংস্থাগুলোর সাথে মস্কো আবারও সহযোগিতা করতে প্রস্তুত। ল্যাভরভ জোর দিয়ে বলেন যে রাশিয়ায় ফিরে আসা পশ্চিমা কোম্পানিগুলোকে দেশের সম্ভাব্য ঝুঁকি পরীক্ষা করা হবে। তিনি আরও বলেন, আমরা একটি ছোট গ্রহে বাস করি এবং আমাদের কোনো দেওয়াল নির্মাণ করতে চাই না, কারণ বার্লিন প্রাচীরের মতো দেওয়াল নির্মাণ পশ্চিমা দেশগুলোর স্টাইল ছিল। এদিকে সুরক্ষামূলক ব্যবস্থা বাস্তবায়নের জন্য সম্মত বাস্তব পদক্ষেপগুলো ইরানের সংসদ মজলিসে শুরায়ে ইসলামী আইনের সাথে সামঞ্জস্যপূর্ণ। তারা ইরানের উদ্বেগগুলো সমাধান করা এবং অব্যাহত সহযোগিতার জন্য একটি কাঠামো প্রদান করেছেন। পারমাণবিক শক্তির শান্তিপূর্ণ ব্যবহারের জন্য আমাদের অবিচ্ছেদ্য অধিকার নিশ্চিত করার পাশাপাশি একটি সম্মত কাঠামোর অধীনে সংস্থার সাথে সহযোগিতা বজায় রাখা হবে। এই চুক্তি সহযোগিতার জন্য একটি ব্যবহারিক প্রক্রিয়া প্রতিষ্ঠা করা যা ইরানের ব্যতিক্রমী নিরাপত্তা পরিস্থিতি এবং সংস্থার প্রযুক্তিগত প্রয়োজনীয়তা উভয়কেই প্রতিফলিত করে।